দীর্ঘ সময় 15 বছর মমতা ব্যানার্জির সরকার শুধু মুখেই বলেছে রেজিনগর তথা মুর্শিদাবাদকে বঞ্চিত রেখেছিল। এই 11 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি। দেখি না, সময় দিতে হবে বলেছে, ধীরে ধীরে আস্থা রাখছেন তো? মুর্শিদাবাদ কি পেলো এই বাজেটে? মুর্শিদাবাদ নতুন ডিস্ট্রিক্ট পেয়েছে একটা ভালো করে। তাছাড়া উল্লেখযোগ্য সেরকম আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম রেজিনগর শিল্প তালুক এবং নদিয়া মুর্শিদাবাদ মিলে রামনগর সুগার মিলের ব্যাপারটা ভাবতে, ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে। এবং রেজিনগর সুগার শিল্প তালুক 16ই আগস্ট 2007 তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব বাবু এই শিল্প তালুকের শিলান্যাস করেছিলেন। তারপরে দীর্ঘ সময় 15 বছর মমতা ব্যানার্জির সরকার শুধু মুখেই বলেছে রেজিনগর তথা মুর্শিদাবাদকে বঞ্চিত রেখেছিল। এই সরকারের কাছেও এখনো কিছু আশানুরূপ আজকে কোনো ঘোষণা হয়নি। আগামী দিনে আমরা লেগে থাকবো। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে একাংশ আমরা জানি যে কৃষক এবং পরিযায়ী শ্রমিক প্রচুর রয়েছে মুর্শিদাবাদে, আমরা জানি। এর জন্য ভাবা হলো, কি বলবেন? আংশিক ভাবা হয়েছে, আগামী দিনে সময় দিতে হবে। বারবার বলছি যে একটা সরকার সবে মাত্র শপথ নিয়েছে 9 জুন বা 9 মে শপথ নিয়েছে। আপনি কিছু পার্সোনালি আবেদন করেছেন দাদা? হ্যাঁ, অনেক 11 দফা দাবি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছি। দেখি না, সময় দিতে হবে বলেছে, ধীরে ধীরে আস্থা রাখছেন তো? হ্যাঁ, আমার নওদা বিধানসভায় একটা আধুনিক কোলেস্টেরল পেঁয়াজ সংরক্ষণ করার জন্য উনি বলেছেন করে দেবো। আরো কিছু বললাম, রেজিনগর শিল্প তালুক নিয়ে বলেছি, তারপরে পলাশী সুগার মিল নিয়ে বলেছি। একটা রাস্তা হচ্ছে বহরমপুর থেকে রামনগর ঘাট 39 কিলোমিটার, এত জঘন্য অবস্থায় আছে। পূর্বতন পূর্তমন্ত্রী মলয় রায়কে বারবার বলেছিলাম, বিধানসভার ভিতরে মেনশন করেছিলাম, কিন্তু আজও হয়নি। আজও 1 ফুট 1.5 ফুট গর্ত দিয়ে আমাদের রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করতে হয় বহরমপুর। সেই সব রাস্তা যাতে অবিলম্বে এই রাস্তার নামকরণ চেঞ্জ না করে রাস্তাগুলা সঠিকভাবে করুক, এটাই চাই। কতটা আস্থা রাখছেন আপনি? আশা রাখছি যে হবে। মমতা ব্যানার্জি বলেছেন ঘেউ ঘেউ করবে না, তাদের দিয়ে নিয়ে ঘেউ ঘেউ করবে না বলেছেন। এই সরকার তো 20% দিয়ে ঘোষণা করেছে, ইফেক্ট হবে আগামী অক্টোবর থেকে। এটা খুব ভালো। রাজ্য সরকারি কর্মচারীরা অনেক দিন থেকে বঞ্চিত ছিলেন। তো 18% ছিল, এটা 20% বাড়িয়ে 38 হলো। আর বোধহয় 10% কেন্দ্র সরকারের হারে কম থাকলো। নিশ্চয়ই আগামী বাজেটে আরো কিছুটা। পাশাপাশি কর্মসংস্থানের বিষয়ে জোর দেওয়া হলো। হ্যাঁ, কর্মসংস্থান 1 লক্ষ কর্মসংস্থান নতুন নিয়োগ হবে বলেছে। 20,000 পুলিশে, 50,000 শিক্ষক, আদার্স পঞ্চায়েত থেকে শুরু করে মিলে 1 লক্ষ কর্মসংস্থান হবে। এটা একটা ভালো দিক। যুব সম্প্রদায়ের জন্য অনেকটা উন্নতি হলো। অনেক দিন থেকে তো নিয়োগ হয়নি। প্রত্যেকটা ডিপার্টমেন্টে 40% স্ট্রেংথ নিয়ে অফিস চলে। আমরা জানি তো, কোনো কর্মচারী দেখা নাই, টেবিল ফাঁকা। তো এই 1 লক্ষ কর্মসংস্থান হলে স্কুলগুলোও বাঁচবে, আবার স্বাস্থ্য দপ্তরেও অনেক ডাক্তার নিয়োগ হলে সেটা হসপিটালগুলো আরো পরিষেবা মানুষ পাবে। আগে সরকারের নিয়োগের ক্ষেত্রে দেখলাম অনেক দুর্নীতি, যেমন পুলিশের নিয়োগের ক্ষেত্রে অনেক দুর্নীতি কথা, কিন্তু এই সরকার পুনরায় তাদেরকে নিয়োগ করছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, পরিকাঠামো তো সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ করা যায় না। যে আমলারা বিগত সরকারের বিভিন্ন প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন পদে বিলং করত, তাদের রাতারাতি সবাইকে চেঞ্জ করে সেই কোথায়, সেই স্টাফ কোথায়? কাজে আস্তে আস্তে সময় করবে। ওনাদেরকে আমি বলবো, আমরাও দেখবো যে সমস্ত আধিকারিকরা মানে দুর্নীতিতে ডুবেছিল, এখনো কিছু কিছু দপ্তরে তারা সেই টেবিল চেয়ার অলঙ্কৃত করে আছে, তাদের বিরুদ্ধে ভিজিলেন্স এবং অ্যান্টি করাপশন দপ্তরে অভিযোগ করব যে যারা যারা বিগত সরকারের আমলে অনেক দুর্নীতি করেছে, তারা এখন এই সরকারের আমলাতেই বসে আছে, চেয়ারে বসে আছে, তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টে আমি আমার নলেজে যারা যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সের কাছে অভিযোগ করব। নিশ্চয়ই এই সরকার তৎপর হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদের ব্যবস্থা নেবে। এতদিন বিরোধীদের